প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত আনোয়ার ইস্পাতের সময়। সঙ্গে আছি আমি এস.এম. আকাশ। আপনারা জানেন যে রাষ্ট্রপতির সাথে রাজনৈতিক দলগুলোর যে সংলাপ, বিশেষ করে যে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে যে সংলাপ, সার্চ কমিটি গঠন করা হবে, তার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে। সেই সংলাপ শুরু হচ্ছে সোমবার, জাতীয় পার্টি দিয়ে শুরু হচ্ছে। আমরা জানতে পেরেছি যে 31টি রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দলেতে আমন্ত্রণ জানানো হবে। আমরা জানি না শেষ পর্যন্ত কতগুলো রাজনৈতিক দল সেই সংলাপে অংশ নেবে। এখন আপনারা জানেন যে আগামী 14ই ফেব্রুয়ারি যে বর্তমান নির্বাচন কমিশন, নুরুল হুদার নেতৃত্বাধীন যে কমিশন, তার মেয়াদ শেষ হচ্ছে। তার মানে 15ই ফেব্রুয়ারি নতুন ইসিকে দায়িত্ব নিতে হবে। আমরা এই সংলাপকে ঘিরে আমরা দুজন অতিথিকে দাওয়াত দিয়েছি। তাদের কাছ থেকে আমরা মতামত জানতে চাইব যে তারা কি মনে করছে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে। আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন। আমাদের সাথে রয়েছেন সৈয়দ ইশতিয়াক তেজা, প্রধান সম্পাদক জিটিবি, এবং রহিন হোসেন প্রিন্স, সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। রহিন হোসেন প্রিন্স, আপনি যেহেতু রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক দলকে যেহেতু দায়িত্ব দেওয়া হবে, আপনার কাছে আগে জানতে চাই যে রাষ্ট্রপতির এই সংলাপ থেকে কার্যকর কোনো কিছু বের হয়ে আসবে বলে প্রত্যাশা করেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত এটা বলে নেওয়া ভালো যে আমাদের রাষ্ট্রপতি যে উদ্যোগটা নিয়েছেন, এটা পত্রিকার মাধ্যমে আমাদের জানা। আনুষ্ঠানিকভাবে আমাদের দল একটা নিবন্ধিত দল, কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে এরকম কোনো খবর আমরা কথাবার্তা পাইনি। সুতরাং প্রকৃতপক্ষে উনি কি চান বা কী করতে চান, ওটা যদি বলি আমাদের কাছে কিন্তু সরাসরি স্পষ্ট না। কিন্তু সাধারণভাবে এটা বলা যায়, এর আগের বার যেহেতু এই ধরনের বিষয়টি সংলাপ অনুষ্ঠিত হয়েছিল, তা সেটা হয়তো ধরে নিতে পারি যে উনি হয়তো মতামত চাইবেন। কিন্তু ওই যে আপনি যেটা বললেন যে ফলাফলের প্রত্যাশা কী, তার আগে বলে নিতে হয় আমরা যেটা মনে করি যে প্রথমে দেখতে হবে যে এইটা মানে একটা নির্বাচন কমিশন যেহেতু সময় ফেব্রুয়ারিতে নতুন করে গঠন করতে হবে, তাহলে এই আলোচনাটা কেন করার কথা বলা হচ্ছে যে নির্বাচন কমিশন অতীতে বিভিন্ন সময় কিছু ব্যতিক্রম বাদ দিয়ে যারা হয়েছে প্রশ্নবিদ্ধ, এবং সেটাকে অভিযোগটা এইভাবেই আসে যে যারা যে দল থাকে তারাই প্রধানত করে, তা সেটা হচ্ছে সকলের আলোচনার ভিত্তিতে করা। এইটা যদি লক্ষ্য হয়ে থাকে। আচ্ছা, এবার আমি আরেকটু পেছনে ফিরি। এই যে সবার ভিত্তিতে করছি, লক্ষ্যটা কি? লক্ষ্য একটা ভালো নির্বাচন করা। তাহলে এবার আপনি যদি উল্টায় ভাবি যে প্রথমে ঠিক করতে হবে যে আসলে কি আমরা একটা ভালো নির্বাচন করতে চাই কিনা, এবং ভালো নির্বাচন করতে চাই এই কারণে, দেখুন আমরা এখন এই যে বিজয়ের 50 বছর পালন করছি, আমাদের সংবিধানে পরিষ্কার বলা আছে যে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি দিয়ে এই ধরনের শাসন কার্যক্রম পরিচালনা করতে হবে। তা সেইটা যদি চাই তাহলে করণীয় কি? আমরা এখন না, এর আগে 2017 সালে যখন দেখা করেছিলাম, আমাদের পার্টির পক্ষ থেকে মাননীয় রাষ্ট্রপতিকে আমরা লিখিত দিয়ে যে কথা বলেছিলাম যে 3টি কাজ করা দরকার। একটা নির্বাচন কমিশন খুব জরুরি, যে একটা দক্ষ, নিরপেক্ষ, মানে যৌক্তিক এবং সকলের অংশগ্রহণে যারা যোগ্যতা সম্পন্ন তাদেরকে নিয়ে একটা করা দরকার। এটি করা দরকার ঠিকই আছে, কিন্তু শুধু এটা করলেও খুব ভালো নির্বাচন সেটা আমরা আশা করতে পারিনি। এর সাথে অন্ততপক্ষে আরও 2টি কাজ জরুরি। একটা হচ্ছে যে নির্বাচনকালীন সরকার কী হবে, কারণ আমাদের বাংলাদেশের অভিজ্ঞতায় প্রমাণ হয়েছে যে দলীয় সরকার দেওয়া হয় না। আরেকটা আমরা বলেছিলাম যে নির্বাচন ব্যবস্থার একটা সংস্কার করতে হবে। আমি সেই আলোচনায় যাচ্ছি না এখন। তাহলে এই 3টা কাজের কথা লিখিত বলেছিলাম আমরা, এখনও দেখলাম যে সেইটা ওই সময় থেকে হয়নি। তারপরে যেটা আমরা বলেছিলাম সবচেয়ে বড় কথা, যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি যেটা ডাকছেন, অ্যাকচুয়ালি এখতিয়ার যদি বলি, আমাদের সংবিধানে পরিষ্কার করে বলা আছে যে 118 1 নম্বর অনুচ্ছেদে যে একটা আইনের দ্বারা নির্ধারিত বিষয়ের উপরে ভিত্তি করে এই ধরনের সিলেক্ট কমিটি হোক, যা গঠিত হবে। আমরা ওই সময় বলেছিলাম যে তাহলে এইটা করছে না কেন, এটা করেন। সেক্ষেত্রে ধরুন আমরা ওই সময়, আমি বলছি 2017, আমরা বলেছিলাম যে এইখানে আমাদের অ্যাটর্নি জেনারেল বা তার প্রতিনিধি করতে পারেন, প্রধান বিচারপতি করতে পারেন, সাংবিধানিক পদে যারা আছে তাদের প্রতিনিধি থাকতে পারে, রাষ্ট্রপতির মনোনীত 2জন নিরপেক্ষ ব্যক্তি থাকতে পারেন, মিলা এবং সাংবিধানিক পদে যারা আছে তাদেরকে, আমরা ওই সময়ের কথা বলছি। এখন হয়তো আমরা আরও ভাবতে পারি যে এই ধরনের দিয়ে যাদের নাম আসে এটা আগে জনসমক্ষে ওপেন করেন, তার মধ্য দিয়ে বাছাইয়ের কাজটা করেন ওইটা। এবং বলেছিলাম যে আপনি এই যে রাষ্ট্রপতি ভালো নির্বাচনের জন্য অন্য কাজগুলো করেন। কিন্তু এটা একটা ক্ষোভের সাথেই বলতে হচ্ছে যে আমরা দেখলাম গতবারে যে নির্বাচন কমিশন গঠন হলো, মনে হলো আজগবি জায়গা থেকে আসলো, এবং একটা দল, নাম উল্লেখ আমি করতে চাই না, তাদের যদি আমি ভুল না করি তাদেরই তো 3জনই,
তাদের থেকে নেওয়া হলো, এবং এটা এখন তো পত্রিকায় বেরোচ্ছে যে সরকারি দলই নানাভাবে তারা ডিস্ট্রিবিউট করে দিয়েছিল যে কাকে কিভাবে বলতে হবে, তাদের ওরিয়েন্টেড যারা সেইভাবে চলে এসেছে। এবং এই যে নির্বাচন কমিশন গঠিত হলো একইভাবে সার্চ কমিটির মাধ্যমে, তার ফলাফল খুবই ন্যাক্কারজনক। সুতরাং এইটার কোনো আমূল পরিবর্তন এই সময়কালে আমরা দেখছি না। এবং এইবারের আমি তো দেখি যে গতবারে সবার যে আগ্রহ ছিল, এইবারের আগ্রহ তো দেখছি না। কি কারণে আগ্রহ থাকবে যদি বাস্তবে দেখি যে এই ধরনের ঘটনা আলটিমেটলি কালক্ষেপণ হবে, মানুষের কোনো কথা শোনা হবে না, এবং নির্বাচন কমিশন গঠনের সাথে সাথে কথার কথা ধরে নিলাম যেটা একটা ভালো উনি চান, তাহলে তার সাথে নির্বাচনকালীন সরকার এবং নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তন, এই যে টোটালিটিতে বিবেচনার জায়গা আমরা এত বছরের বাংলাদেশে দেখলাম না, বরঞ্চ নির্বাচনের নামে বাংলাদেশে একটা নতুন ধরনের ম্যানুপুলেটেড ঘটনাই বাংলাদেশে ঘটছে। সুতরাং আমি নতুন আকাঙ্ক্ষা বা বেশি প্রত্যাশার কিছু দেখছি না। একটা জিনিস রহিনা প্রিন্স বলেছেন যে গতবার যখন হয়েছে তখন একটা আগ্রহ ছিল মানুষের মধ্যে বা রাজনৈতিক দলের মধ্যে। এখানে রাজনৈতিক দলের মধ্যেও তেমন আগ্রহ দেখা যাচ্ছে না, কারণ অধিকাংশ রাজনৈতিক দল আমরা পত্রপত্রিকায় যা দেখছি যে এই সংলাপে তেমন কোনো লাভ হবে না বলে মতামত দিয়েছে, মানুষের মধ্যে খুব একটা আগ্রহ নাই। কিন্তু এটা তো বাস্তব অবস্থা যে একটা নির্বাচনী ব্যবস্থা বা কি বলে ইলেকশন কমিশন, তো শক্তিশালী ইলেকশন কমিশন দরকার। কিন্তু এই সংলাপটা সেক্ষেত্রে কি একটা মানে শুরু হতে পারে কিনা, সংলাপ দিয়ে ভালো কিছু শুরু হতে সুযোগ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি তাতে খুব বেশি আশাবাদী হওয়া যায় না। সংবিধানের ধারা অনুযায়ী রাষ্ট্রের যিনি ক্ষমতাসীন দল থাকবেন অথবা রাজনৈতিক দলগুলো, তারা একটা নির্বাচন কমিশন গঠন করবেন এবং সেই কমিশনের অধীনে নির্বাচন, একটা আইন হবে এবং সেই আইনের অধীনে কমিশন গঠিত হবে, কমিশনের অধীনে নির্বাচন হবে। নির্বাচনের সময় পুরো প্রশাসন কমিশনের অধীনে ন্যস্ত থাকবে। এটা হলো পুস্তকের ভাষা, কিন্তু এটা কখনোই মানা হচ্ছে না। সেই কমিশনটা কেমন হবে? বলা হচ্ছে স্বাধীন সার্বভৌম একটি কমিশন হবে। কিন্তু সেখানেও দেখেন অর্থের জন্য আবার তাকে সরকারের কাছে হাত পাততে হয়, কিন্তু সার্বভৌমত্ব সেইভাবে নেই। কিন্তু এটা তো এইভাবে বিচার করা যায় না, পুরোটাই হলো একটা সংস্কৃতির বিষয়। ভারতের নির্বাচন কমিশন কিন্তু আমাদের চেয়ে কম স্বাধীন, কিন্তু তার কার্যক্ষমতা দেখেন অনেক বেশি। সে কিন্তু অনেক নাম করা প্রার্থীদের প্রার্থিতা বাতিল করে দিয়েছে, কোনো কোনো জায়গায় নির্বাচন বন্ধ করে দিয়েছে, এমনকি যারা নিরাপত্তার দায়িত্বে ছিল তাদেরকে কিন্তু চাকরিচ্যুত করতে পেরেছে। এটা হলো ইচ্ছাটা তাদের, এবং রাজনৈতিক দলগুলো কিন্তু সেটা মেনে নিয়েছে। আমার এখানে প্রথম কাজ হলো একটা বিতর্ক মুক্ত নির্বাচন কমিশন করা, সেটা কিন্তু হবে না। আপনি যদি আইন করেন, পৃথিবীর শ্রেষ্ঠ লোকদেরকে দিয়ে এনে একটা নির্বাচন করান, তারপরে যে নির্বাচনে হেরে যাবে সে বলবে যে নির্বাচন কমিশন ভালো ছিল না এবং এই নির্বাচন সুষ্ঠু স্বাভাবিক হয়নি। এই যখন রাজনৈতিক সংস্কৃতি, সেখান থেকে আমি এই সংলাপ বলেন অথবা আইনের মাধ্যমে কোনো ব্যাপারে আমি খুব আশাবাদী না। রাষ্ট্রপতি তার উপরে দায়িত্ব ন্যস্ত হয়েছে, তাই তিনি এখন সবার সাথে সংলাপ করবেন, গতবারও করেছিলেন। এবং গতবারে কিন্তু আমরা দেখেছি যে যেটা প্রিন্স ভাই বললেন যে কট্টর বিরোধী দল যারা, তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি ছিল এবং তিনি তো সারা বছর তার একটা প্রতিক্রিয়া দেখিয়েছেন। তাতে কি নির্বাচন কমিশনের ভাবমূর্তির সামান্যতম পরিবর্তন ঘটেছে? ঘটে নাই। নির্বাচনী ব্যবস্থার কোনো উন্নতি ঘটেছে? সেটা ঘটে নাই। নির্বাচনে কি জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে? সেটা ঘটে নাই। এর অর্থ হলো যে আমরা আসলে সামগ্রিকভাবে নির্বাচন ব্যবস্থার যে সংস্কার করা দরকার, সেই জায়গাটার দিকে দৃষ্টি না দিলে কমিশন সার্চ কমিটির মাধ্যমে হোক আর আমি আইনের মাধ্যমে করি, পুরোটা কিন্তু একই কথা থেকে যাবে। এবং বিভাজিত রাজনৈতিক সংস্কৃতিতে এমন একটা জায়গায় গিয়ে পড়ছে, বড় দেশের স্বার্থ যেগুলো, সেখানেও কিন্তু একত্রিত হতে পারছে না আমাদের রাজনৈতিক দলগুলো। এবং এই বিভাজন আপনি দেখবেন যে কোনো কমিশন গঠন হওয়ার পরে তাকে বিতর্কিত করে ফেলার, তার সমালোচনা করার সমস্ত আয়োজন কিন্তু শুরু হয়ে যায়, এবং তাকে কোন দলের তকমা দেওয়া যায়, তাকে কোন ব্র্যাকেটের মধ্যে ফেলানো যায়, সমস্ত আলোচনা শুরু হয়ে যায়। এবং এরকম একটা বৈরী রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও কিন্তু দায়িত্বটা পালন করতে হয়। হুদা কমিশনের আগেও কমিশন ছিল অনেকগুলো, তারাও কিন্তু এই সমালোচনাগুলো ফেস করেছে। তারপরেও শামসুল হুদা কমিশন যেটি ছিল, সেই কমিশনের আমি দেখেছি যে তুলনামূলকভাবে তাদের মধ্যে সাহসের উপস্থিতি ছিল এবং তারা যেটা ন্যায্য মনে করেছেন, যৌক্তিক মনে করেছেন, তারা সেটা করার চেষ্টা করেছেন। আমরা একটা বড় উইকনেস কোন জায়গায় জানেন? আমাদের নির্বাচন কমিশন একটি প্রতিষ্ঠান, সংসদ প্রতিষ্ঠান, এবং এগুলো চালায় রাজনৈতিক দলগুলো। অত্যন্ত দুঃখের সাথে বলবো আমি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মতন এমন অপ্রাতিষ্ঠানিক দল আর কোথাও নাই পৃথিবীর।
তাদের মধ্যে সামান্যতম প্রাতিষ্ঠানিকতা পাবেন না। তারা হলো এককেন্দ্রিক, তাদের ভিতরকার গণতন্ত্রের সমস্যা আছে, তাদের ভিতরকার প্রাতিষ্ঠানিকতা সমস্যা আছে, ফলে অন্য কোনো প্রতিষ্ঠানকে আসলে ফাংশন করতে দিতে পারে না এরা। এবং এই উইকনেস আমাদের সারা জীবন বয়ে চলছি। এবং আপনি যে প্রশ্নটা করেছেন সেখানে আবার যাব, সংলাপ হচ্ছে এবং আপনি দেখবেন সংলাপের মাধ্যমে একটা কমিশন গঠিত হবে এবং এরপরে সমালোচনা শুরু হবে। আমি কোনো আশা দেখতে পাই না। এই যে রহিনুল প্রিন্স, আমরা আপনার এবং সদস্য শেখ রেজিয়ার যে বক্তব্য সেটা তো বাস্তবতার সাথে একদম হয়তো সম্পর্কিত, কিন্তু এর থেকে তো আমাদের বেরোতে হবে। যেমন আপনাদের এবং অনেকেই বলছে রাজনৈতিক দলগুলো যে সংবিধানে যেটা বলা আছে একটা আইনের মাধ্যমে ইসি গঠন করার নির্দেশনা। 50 বছর হয়ে গেল স্বাধীনতা, আইন হলে বা আইনের মাধ্যমে গঠন হলে কি হতো বা হয়তো তেমন কিছু হয়তো হতো কিনা আমরা জানি না, কিন্তু সংবিধানে যেহেতু বলা আছে সেই আইনটাই আমরা কেন তৈরি করতে পারলাম না স্বাধীনতা 50 বছরে? তাও তো একটা অগ্রগতি হতো। ঠিক, ওইটা কিছুটা অগ্রগতি, যে অন্তত পক্ষে যে কিসের ভিত্তিতে করবে ওই তর্কটা থাকতো না। ফলাফল কি হতো নিশ্চয়ই মেলা ভালো, আশা করে লাভ নেই, সেটা অন্য আলোচনা। কিন্তু এটা খুব জরুরি, আমরা মনে করি এখনই করা উচিত। এখন এটা হয়নি, আমি সহজে যেটা, আপনি যদি একেবারে চোখ বন্ধ করে যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে তারা বলবে যারা যখন ক্ষমতায় থাকে তারা তাদের নিজস্ব স্বার্থ চিন্তা করে যাতে কমিশন গঠন করতে পারে এই জন্য ওই জায়গায় যায়নি। এটি হচ্ছে সাধারণ আলোচনা, কিন্তু হবে। কিন্তু আমি বলছি যে এই সুযোগগুলো তো যদি আমরা এটা মনে করি যে এই যে বিজয়ের 50 বছর আমরা যে অতিক্রম করছি, আমরা এখন তো এই যে রেজা ভাই বললেন যে কিছু প্রাতিষ্ঠানিক খাত গড়ে তোলার জায়গাটা যদি বিবেচনা করি তাহলে আর এক রকম, আর যদি সেটা না করি যে কোনোভাবে সময় পাস করলাম অন্যরকম। আমি প্রসঙ্গক্রমে একটা কথা বলি যে হ্যাঁ, এটাকে তো আপনি পার হইতে হবে, একটা তো পথ বের করতে হবে। সেই পথ বের করার জন্য আমি একটা প্রসঙ্গক্রমে বলি। যেমন ধরুন গতবারে বিভিন্ন দলগুলোকে ডাকা হলো, দলের কাছে নাম চাওয়া হলো, তারপর একটা কমিটি করা হলো। সেই কমিটি দেখেন তাহলে কি সার্চ করলেন। ধরুন এই 3 জনের কাছে 6টা নাম আপনারা বললো যে ভাই 3 জন 2টা করে নাম দেন, আমরা 2 জনকে বাছাই করবো, আর একজন এই 6টা নামের মধ্যে বাছাই করলেন। আমরা এটা জানার জন্য বলি, অনেকে এটা জানে না হয়তো বা মিডিয়াতে কতটুকু এসেছে আমি জানি না। কমিউনিস্ট পার্টি ওই সময় আমরা এটাকে আপত্তি করেছিলাম। আমরা ওই পয়েন্টে বলেছিলাম যে যেভাবে আপনি নাম চাচ্ছেন, কারণ কথাটা রেজা ভাই বলছেন বলে আমি আসছি, যিনি বললেন যে আমাদের কতগুলো রাজনৈতিক সংস্কৃতির এখন উচ্চমান নাই, যেটা আছে কথার কথা। আমি সিপিবি যদি কোনো একটা নিউট্রাল লোক যিনি সিপিবি কোনোদিনও করেন না তার নাম প্রস্তাব করতাম, ধরে নিত উনি সিপিবির লোক, যার জন্য আমরা কিন্তু গতবার আমরা কোনো নাম দেইনি। আমরা বলেছিলাম এইভাবে নাম দেওয়ার পক্ষে আমরা বলেছিলাম যে সিলেক্ট কমিটি করছেন সেই সিলেক্ট কমিটি যদি মনে করে আমাদের সাথে সেটা আনুষ্ঠানিকভাবে সে শুনে নিতে পারে, আলোচনা করতে পারে, এটা আমরা অফিসিয়াল দেবো না, এবং সে এইরকম জায়গাটা করুক, করে এটা করুক। যেমন যার জন্য আমরা বলছি যে আপনি যদি সাংবিধানিকভাবে করলে আমাদের বক্তব্য এরকম থাকতো যে ওনারা নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করুক, ব্যক্তিগতভাবে কথা বলুক, চায়ের দাওয়াত না দিয়েও তো কথা বলা যায় বা ব্যক্তিগত দেওয়া যায়, দিয়ে নামগুলো করে এই নামগুলো কিছু নাম দরকার হলে একটু ওপেন করুক। এখন তো স্বচ্ছতার যুগ, তো এই ওপেন হলে হয়তো কি মানুষ সম্পর্কে চলে আসতো, ওনার কি আছে যোগ্যতা, নানাভাবে এগুলো হলে কিন্তু আপনি করতে পারতেন। কারণ এখন তো এই চিন্তাগুলো করতে হবে। তা সেই কাজটা না করে যদি গতবারের মতো একই কাজও করা হয়, এবং এবার আমার ধারণা দেখবেন যে অধিকাংশ রাজনৈতিক দল, আমি জানি না যাবে কিনা, কিন্তু সন্দেহ নিজের কাছেই কেমন যেন দানা বাঁধতেছে, তাহলে তো জিনিসটা অন্যরকম হয়ে যাবে। তা যদি আপনি যেটা বললেন যে তাহলে এই জায়গা থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে, তাহলে বেরিয়ে আসতে গেলে প্রথমত ক্ষমতাসীন, যে যখন ক্ষমতায় থাকে, আমি ক্ষমতাসীন এই অর্থে মিন করছি, তাদেরকে ঠিক করতে হবে যে আমি একটা ভালো নির্বাচন করব কিনা। তাহলে যে বললাম আপনি নির্বাচন কমিশন গঠন তো আপনি ফেরেস্তা দিয়ে করেও তো শুধুমাত্র হবে না, যদি ওই দুটা কাজ না হয়। একটা হচ্ছে নির্বাচনকালীন সরকার, আর একটা হচ্ছে নির্বাচন ব্যবস্থার সংস্কার। এটা জরুরি কাজ আমরা মনে করি। তাহলে এইটাকে ধরে আমাদের রাষ্ট্রপতি তিনি যদি আলোচনা ওপেন করতে চান, এটা আমার ব্যক্তিগত বুঝ, নিশ্চয়ই এগুলো আমাদের দল আলোচনা করে বলবো, আমি দলের সাথে এই নিয়ে কথা বলি নেই, তো বোঝার জন্য বলছি যে আচ্ছা একটা ভালো নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য কি করা যায়, তার পার্ট হিসাবে এটা হতে পারে। এই যে যেটা যে সার্চ কমিটি কিভাবে করব, কিভাবে আনবো, সেই ধরনের একটা যদি পজিটিভ উনি উদ্যোগ নেন, তাহলে বোঝা যাবে যে আন্তরিকতা আছে এবং জনগণের অংশগ্রহণে যাতে একটা ভালো ভোট হয় সেই দিকে যাওয়ার প্রচেষ্টা নিচ্ছে। তাহলে কিছুটা আপনি হয়তো বা একটু পথ খুঁজে পেতে পারেন, তাই ছাড়া আমি পথ দেখছি না। সদস্য শেখ রেজা, রহিনুল প্রিন্স যেটা বলেছেন, আসলে কোনো সংলাপের উদ্দেশ্য কি সেটা যদি পরিষ্কার থাকে এবং সদিচ্ছা থাকে, যেটা আপনিও বলেছেন, কিন্তু এখানে আপনার কাছে যেটা আমি জানতে চাই, যদিও আপনি ইঙ্গিত দিয়েছেন তারপরও আমি জানতে চাই পরিষ্কার করে, যে ধরেন আপনি বলেছেন রাষ্ট্রপতিকে বলা হয়েছে তাই তিনি এটা করছেন, রাষ্ট্রপতির আসলে কতটা ক্ষমতা আছে সেখানে তো উনি প্রধানমন্ত্রীর পরামর্শের বাইরে তো উনি যেতে পারবেন না, এটা একদম আইনগতভাবেই যেতে পারবেন না। তো সেখানে রাজনৈতিক দলের
সাথে সংলাপ করে পরামর্শ শুনলেন তুললেন, কিন্তু প্রধানমন্ত্রী সদিচ্ছা যদি না থাকে, যদি তার পরামর্শই যদি শুনতে হয়, তাহলে এই সংলাপ কি হবে? এই সংলাপ আমাদের জন্য খুব ভালো। একটা ইভেন্ট পাইলাম, নিউজ করবো, লাইভ হবে, আমরা অনেক মানুষকে দেখতে পাবো, অনেকগুলো রাজনৈতিক দলকে চিনতে পারবো, অনেক নেতার নাম অনেকদিন পরে পত্রপত্রিকা আসবে, টেলিভিশনে আসবে। সো এজ এ নিউজ আইটেম, নিউজ ইভেন্ট, ইটস ফাইন। এটার কোনো সমস্যা দেখি না। আমি এই সংলাপকে আমি স্বাগত জানাই এই জায়গা থেকে, সাংবাদিক হিসেবে, নিউজের জায়গা থেকে। নিউজের তো অনেক ঘাটতি, সেই জায়গা ঘাটতি, সেই জায়গা থেকে এটাকে আমি মনে করছি বেটার নিউজ আইটেম। এখন রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই, আবার রাষ্ট্রপতির উপরেই তো দায়িত্ব ন্যস্ত হয়েছে। ওনারা তো আসলে কাউকে নিয়োগ দিবেন না, ওনারা এখান থেকে নামগুলো নিয়ে আবার প্রধানমন্ত্রীর কাছেই তো পাঠাবেন বা সরকারের কাছে পাঠাবেন এবং সেখানকার মাধ্যমে গঠিত হবে। আমি তো বললাম পুরো প্রক্রিয়াটার মধ্যে আপনি চাইলে উত্তেজনা খুঁজতে পারেন, যাবে, কথা বলবে, অনেক ধরনের প্রস্তাব দিবে, দরকার হয় সেখানে অনেক ধরনের সংস্কারের কথা বলে আসবে। আবার কেউ কেউ আছে শুধু চা, রুটি কিংবা চিজ কেক এগুলো খেয়ে চলে আসবে, তাই না? সুতরাং এগুলো আসল কথা হলো রাষ্ট্রপতি ডেকেছেন, আমার কাছে মনে হয় যাবে সবাই। অনেকেই কথা বলে, অনেকে যেতে চাইবে না, কারণ তারা ইতিমধ্যেই নানা ধরনের কথা বলা শুরু করেছে, আমরা শুনতে পাচ্ছি। বিএনপি হয়তো নাও যেতে পারে। তবে শেষ পর্যন্ত যে কমিশন গঠিত হবে সেই কমিশনের অধীনেই তো নির্বাচনটা করতে হবে। আমার প্রসঙ্গটা কিন্তু ওই জায়গাটায় যে নির্বাচন কমিশনের, দেখেন আমাদের দেশে নির্বাচন কমিশন ভারতের নির্বাচন কমিশনের চাইতেও শক্তিশালী। তার কিন্তু নির্বাচনকালীন বিধি প্রণয়নের ক্ষমতা আছে। ভারতের নির্বাচন কমিশন, সেটার জন্য পার্লামেন্টে যেতে হয়, আমাদের নির্বাচন কমিশনকে পার্লামেন্টে যেতে হয় না, এতটাই স্বাধীন। কিন্তু এত স্বাধীনতা নিয়েই বা আমরা কি করতে পারলাম? কিছু করতে পারি নাই। এই করতে পারা না পারার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। করতে চাই কিনা, যেটা প্রিন্স ভাইও বলেছেন, আমরা আসলে কি চাই একটা ভালো নির্বাচন হোক, আমরা কি আসলেই চাই একটা ভালো কমিশন গঠিত হোক, এবং যে মানুষগুলোকে এখানে দায়িত্ব পালন করতে দেয়া হয় তারা তো আর কেউ না, আমাদের মধ্য থেকেই তো যান, আমাদেরই এই সমাজেরই মানুষ, এই রাষ্ট্রেরই মানুষ। কিন্তু তারা তো তাদের যার যার কর্মজীবনে বড় সাফল্য দেখিয়ে এসছেন। কেউ যদি সচিব হয়, কেউ যদি বিচারক হয়, কেউ যদি সেনা কর্মকর্তা হয়, তার যার যার জায়গায় তো সাফল্য দেখিয়ে এসছেন। এখানে এসে তাহলে তারা সমালোচনার মুখে পড়েন কেন কাজের ক্ষেত্রে? এর কথা হলো ফাংশনিং সিস্টেমটাই দাঁড়ায় নাই। ওই সিস্টেমটা আনতে গেলে বড় ধরনের রাজনৈতিক বিবর্তনের প্রয়োজন আছে, এবং সেখানে অনেক অনেক প্রসঙ্গ চলে আসবে, কনটেক্সট চলে আসবে। ৭১ আসবে, ৭৫ আসবে, গ্রেনেড হামলা আসবে। সেগুলোর একটা পরিসমাপ্তি করে, রিকনসিলিয়েশন করে, ক্ষমতার কেন্দ্রে যে রাজনৈতিক দল থাকবে আর ক্ষমতার বাইরে যে রাজনৈতিক দল থাকবে, উভয়ের আদর্শ উদ্দেশ্য বাংলাদেশের প্রগতি, মুক্তিযুদ্ধের চেতনা, উদার ও সাম্প্রদায়িক একটি মানবিক বাংলাদেশ। ওই জায়গাগুলোতে যেতে না পারা পর্যন্ত আপনি যে বললেন তাহলে উপায় কি? উপায়ও নাই আসলে ওই জায়গায় যেতে না পারলে। তাহলে এই প্রিন্স যদি এটা হয়, আপনি একমত কিনা? আর তাহলে এই উদ্যোগটা কে নেবে? কিছু কতগুলো বিষয় যেগুলো বললেন, এইটা একটা মীমাংসা হওয়া দরকার। তাহলে যদি ওইদিকে আমরা যেতে পারি, যদি আমরা বারবার সংলাপ করলাম, ব্যর্থতা নির্বাচন করলাম বা প্রশ্নবিদ্ধ নির্বাচন করলাম, আপনি যেমন বলেছেন যে আমরা ভালো নির্বাচন চাই কিনা, বাংলাদেশে একটা মানুষও খুঁজে পাবে না যে বলবে যে ভালো নির্বাচন চায় না। জনগণ চায়, আপনার সিভিল সোসাইটি চায়, আর রাজনৈতিক দলগুলো মুখে মুখে বলে যে তারা চায়। আসলে তো তারা আসলে চাই বলে তো বড় হয় না। রাজনৈতিক দল তো রাষ্ট্র চালায়, তো সরকার চালায়। যে দল যখনই ক্ষমতায় থাকে তখন তাদের সুবিধা মতোই এরা যদি চলতে থাকে, তার দেশ আমরা বলছি এগিয়ে যাচ্ছে, আবার এই সব জায়গায় এসে আমরা খুবই সেই পিছনে পড়ে থাকছি। না, ঠিকই তো, সংকট তো থেকেই যাবে, সংকট এত দূরে পারবেন না। আমাকে যদি বলেন আমরা তিনটা দিকে যদি দৃষ্টি দিই, মানে যদি আপনি সমাধান করতে চান, একটা বোঝার জন্য বলি, বাংলাদেশে আমরা এখন যে পর্বে আছি, এমনকি আপনি দেখবেন এরশাদের সময় যখন আমরা আন্দোলন করেছি, তখন এই সেতু বন্ধনের জন্য বিশিষ্ট বুদ্ধিজীবী কয়েকজন তারাও ভূমিকা নিয়েছেন জায়গায়, অন্তত পক্ষে সরকারের থেকে বিরোধী দল তারা যাতে ঐক্যমত্য হয় ভূমিকা পালন করেই। তাহলে একটা সময় একটা সোসাইটিতে এই ধরনের অনেক জায়গায় মানুষ থাকে, কিন্তু একেবারে দৃশ্যত দেখা যাচ্ছে এখন সেটা নাই। আপনি দেখবেন এটা একটা যেন শব্দটা আমি বলতে চাইছিলাম না, মুখে চলে আসছিল বলি, এটা যেন একটা দলীয়করণে পরিণত হয়ে গেছে আমাদের বুদ্ধিবৃত্তিক সেই যে মানুষগুলোর কথা আমি মিন করতেছি। সুতরাং আপনি ওইটা দিয়ে এখন আশা করতে পারছেন না। তাহলে এখন যদি বলেন
যে আমরা যে রাষ্ট্রপতির উদ্যোগ বলছি বা এইটা যদি এইটা সরকার বা রাষ্ট্রপতি তারা ইচ্ছা করেন তাহলে আপনি একটা জায়গায় যেতে পারেন, এবং নিশ্চয়ই সে আলোচনা আসলে রেজা ভাই যেটা বললেন এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই যে আপনি তাহলে এটা একটা ন্যাশনাল চার্টারের মতো জিনিসটা কি করা যায় এটাই। হ্যাঁ, এই যে অনেক সময় আছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের রাজনীতিতে একটা আছে কিন্তু যে শেষ কথা তো মুক্তিযুদ্ধ, এর পেছনে আমরা যেতে পারবো না, বোঝার জন্য বললাম। এবং আমরা আরেকটা বলি 90, যেখানে তিন দল বলতে আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি সবাই মিলে যে তারা যে যুক্ত স্বাক্ষর করেছিল, তাহলে আমাদের কতগুলো জিনিস কিন্তু তৈরি আছে আমাদের জন্য, এটা খুবই সুযোগও আছে আগানো, কিন্তু এটা নির্ভর করবে যে আমরা যারা ক্ষমতায় আছে তারা এটা করবে কিনা। থার্ড অপশন, আমরা বর্তমান যারা ক্ষমতায় আছে কর্তৃত্ববাদী সরকার তাদের কাছ থেকে আশা করে কোনো লাভ নেই, পরিষ্কার কথা, আমি আর ব্যাখ্যা গেলাম না। তাহলে থার্ড অল্টারনেট হচ্ছে জনগণ, ওই যে যেটা আপনি বললেন যে জনগণ ভালো নির্বাচন চায়, এইটা মুখে মুখে চাইলে হবে না, সেই জনগণের যদি এক ধরনের একটা আপরাইজিং আমরা করতে পারতাম বা হতো যে আমরা এটা চাই, এইটা না করলে হবে না, আমরা কাউকে ছাড় দেবো না, সে তুমি ক্ষমতাসীন দল হও, বিরোধী দল হও এবং অন্য হোক, এইখানে কোনো কিছু চলবে না, তো সেই জায়গায় ল্যাকনেস। আমি তিনটা জায়গায় জনগণ তো চেয়েছে, 90-এ চেয়েছে, ওই যে বললাম আপনার 3 রোবরকাও হয়েছে, কই তারপর আমি বলছি, আমি দোষারোপ করছি না, আমি বলছি পদ এইটা আছে। তাহলে আপনি ওই যে বললাম যে ওইরকম কোনো মানুষও নাই যাদের কথা শুনে করবে বা আপনি এটা করতে পারবেন, সেটা দেখছেন না। ক্ষমতাসীন দল তার ভাবসাব যা, সেই জায়গাটা তো সে নাই, সে কোনোভাবে মানে একটা ইস্যুর বাইরে আর একটা পাল্টা ইস্যু এনে এটা বাইপাস করে নিজের স্বার্থটা করতে চাচ্ছে, এটা কর্তৃত্ববাদী সরকারেরই এইটাই থাকে, এবং স্বৈরাচারী প্রবণতা যেভাবে তার বাড়ছে এটাই অনিবার্য তার পরিণতি, এবং সেটা করবে। তাহলে আরেকটা থাকে জনগণকেই নিয়ে আসে, এবং সেক্ষেত্রে আমি আমার দল সহ মনে করি যে আমাদের একটা বড় দায়িত্ব রয়েছে জনগণকে, এই যে কথাগুলো আমরা বলছি এই কথাগুলো খালি বললাম আবেদন নিবেদন করব সেইটা দিয়ে হবে না, জনগণকে ঐক্যবদ্ধ করে জনগণকে সাথে নিয়ে এই দাবি আদায় করাটা কিন্তু খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। এবং সেটা দেখি কি জানেন, ওই যে আপনি দেখেন, আপনি তো কথা বললেন, কথা তো সত্য, এই কথা কেউ অস্বীকার করতে পারবেন না, অধিকাংশ জনগণ চায়, হচ্ছে না, তাহলে একটা সোসাইটির এর থেকে দুরবস্থা হয় কি? তাহলে হচ্ছে তো দেখি আমরাই, মানে একজন রাজনৈতিক কর্মীরা বলি আমাদের ফেলিওর, যে জনগণ এটাকে ধারণ করে আমরা আগাইতে পারছি না, তো এই ফেলিওরটাকে আমাদেরকেও কিভাবে আমরা এটাকে পাশ করতে পারি, মানে জনগণের স্বার্থে সেই বিবেচনা করে সামনে আসতে হবে। তার মানে আমি বলছি যে দাবির কথাগুলো বলছি যাতে আমরা ঐক্যমত্য, কেউ দ্বিমত করবে না, এমনকি আমার ধারণা ইন্ডিভিজুয়াল আলোচনা করলেও আওয়ামী লীগ দলগতভাবে আপত্তি করার আপনি দেখবেন না। তাহলে সেই জায়গায় আজকে এক ধরনের এই জনগণের শক্তিকে নিয়েই মাঠের রাজনীতিতে আরো সক্রিয় হওয়ার বিকল্প কোনো কিছু আমি দেখি না। জি, আপনি যেটা বললেন এটা খুবই ভালো কথা বলেছেন, কিন্তু আপনি এই গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা যে কথা বলেছেন, যে নির্বাচনী ব্যবস্থা যে মানে আদৌ ঠিক হবে কিনা, যে প্রেসক্রিপশনের কথা বলেছেন আপনি 71, 75, আপনার 21শে আগস্ট, 90, এই কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে এবং যে জাতীয় ইস্যুর কতগুলো অমীমাংসিত মীমাংসা করে এগোনো, এটাকে আদৌ বাংলাদেশে হবে বলে মনে করেন? না, হবে না, হবার সুযোগটা তো চলে গেছে 90-তেই। 3 জোটের যে রূপরেখায় সকলে স্বাক্ষর করেছিল, সেই স্বাক্ষরের মধ্য দিয়ে তো তারা একটা পরিবর্তনের সূচনা তৈরি করেছিল আসলে, যে বাংলাদেশের শাসন ব্যবস্থা কীরকম হবে, শাসন প্রণালীর ভিতরে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে। সেখানে দেখেন যা যা বলা হয়েছিল ক্ষমতায় গিয়ে সবগুলো কিন্তু উল্টো হয়েছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক চর্চা, সংসদীয় পদ্ধতি, যেটা পরবর্তীতে আদায় হয়েছে, তারপরে সাম্প্রদায়িক শক্তির সাথে কোনো ধরনের রাজনৈতিক যোগাযোগ থাকবে না, অন্য যোগাযোগ থাকবে না, তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে না, এরা প্রত্যেকে মুক্তিযুদ্ধই হবে আমাদের মূল চালিকা শক্তি, এবং মুক্তিযুদ্ধটাকে ইতিহাস বিকৃতি করা হবে না, কোনোটাই কি মানা হয়েছে? কোনোটাই মানা হয়নি। ফলে যেটা হয়েছে, ওই যে এত বড় একটা সুযোগ, মানুষের বিপ্লবের ভেতর দিয়ে একটি সরকার গঠিত হলো, একটা রাজনৈতিক ব্যবস্থা নতুন করে স্বৈরাচারকে হটিয়ে প্রবর্তন করা হলো, কিন্তু আবার সেই পুরনো বিভেদ, পুরনো বিভাজন, পুরনো রেন্ট সিকিং কালচারের জায়গায় চলে যাওয়া হলো। এটাকে বলা হয় যে মার্ক টাইম ইন ওয়ান স্পট, এক জায়গায় দাঁড়িয়ে মার্ক টাইম করা, ওয়ান দিকে আর বেরোতে পারছে না। এই যে এক জায়গায় দাঁড়িয়ে যে মার্ক টাইম করছে, এই রাজনীতি থেকে আপনি সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, একই জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু যার যার জায়গায় সেখান থেকে নড়ছে না। এবং এই না নড়ার অনেকগুলো কারণ আছে। সবচেয়ে বড় যেটা, সেটা হলো বাংলাদেশের যুদ্ধ অপরাধের বিচার হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, বুদ্ধিজীবী হত্যার বিচার হয়েছে, একটা রিকনসিলিয়েশনের জায়গায় কিন্তু চলে গেছিল বাংলাদেশটা। কিন্তু 21শে আগস্টটা এমন একটা বিভাজন তৈরি করেছে, এটার মনে হচ্ছে যে আর এটার একটা উপায় হতে পারে, জামাতে ইসলামকে 1971-এর জন্য ক্ষমা চাইতে হবে, তেমনি বিএনপিকে 2004-এর জন্য ক্ষমা চাইতে হবে।
তারপরে আওয়ামী লীগকেও বলতে হবে তার কোথায় কোথায় শাসন প্রণালীতে সে কোন কোন অন্যায়গুলো করেছে, সেই কথাগুলো তাকে ওপেন হার্টেডলি বলতে হবে। তবেই আমি মনে করি সেটা হবে। আপনি যে প্রশ্ন করেছেন, এক কথায় উত্তর আমি কোনো আশা দেখি না। রহিন হোসেন প্রিন্স, আমি অন্য প্রসঙ্গে একটু আছে যে আপনি ইউপি নির্বাচন অবশ্যই খেয়াল করছেন যে সহিংসতা কিন্তু একদম, ইউপি নির্বাচন এমন একটা নির্বাচন আপনি জানেন যে সেখানে গ্রামে উৎসব হতো আগে, এখন হয় মারামারি, হত্যা। এই পর্যায়ে কেন গেল? এবং আপনি যদি দেখেন যে গত 4 মাসে আমরা দেখছি পত্রপত্রিকার খবর অনুযায়ী নির্বাচনী সংঘাতে ইউপি নির্বাচনে 4 মাসে 66 জন নিহত হয়েছে। এই পর্যায়ে কিভাবে গেল আপনার কি মনে হয়? আচ্ছা, আমি একটু জিনিসটাকে প্রথমে তলাটা একটু অন্যভাবে দেখা প্রয়োজন মনে করি। প্রথমত আপনি ঠিকই বলেছেন যে আমাদের এই যে স্থানীয় সরকার নির্বাচনগুলো এক ধরনের উৎসবের আমেজই ছিল, কিন্তু এইটা আমি একটু বলতে চাই, আশা করি কথার ভুল বুঝাবুঝি হবে না। শুধুমাত্র উৎসবের আমেজ হবে কেন, এটা কিন্তু দায়িত্বশীলতার ব্যাপার। এবং আমরা যে সংবিধান অর্জন করেছিলাম এই 50 বছরের বাংলাদেশে, প্রধানত দায়িত্ব, আমি আসছি সেইটাই, যে দেখবেন যে আমাদের কিন্তু মানে বিকেন্দ্রীভূত প্রশাসনের কথা ছিল। আমরা কিন্তু বলছি স্থানীয় সরকার, তার মানে আমরা সরলীকরণ করে বক্তৃতার ভাষায় বলি যে ঢাকার এক সরকার আর একটা স্থানীয় সরকার, এবং মূল কার্যক্রম হবে কিন্তু স্থানীয় সরকার, তার থেকে বাজেট এনে উপরে জায়গায় যাবে। তার মানে 50 বছর বাংলাদেশে ওই জায়গায় দেওয়া দরকার ছিল। এই দরকার ছিল মানে আমি দায়িত্বশীলতার কথাটা আনলাম, এই জায়গাগুলো দরকার ছিল। কিন্তু নানা কারণে এটা হয়েছিল যে মানুষ মনে করতো, কারণ আমাদের মানুষের চেতনার স্তর সব মিলায় যে 4-5 বছর তো আমার কেউ জিগায় না, একটাই আমি ভোট দেওয়ার সুযোগ পাই, সুতরাং আমি একদিনের রাজা হলাম। আবার ছিল পাড়া মহল্লা বা এই গোষ্ঠী সেই গোষ্ঠী, এটা হবে, তারা এটাকে করতো। সুতরাং আমি এটাকে নেগেটিভ বলছি না, আমি বলছি তাহলে এই যে দায়িত্বশীলতার জায়গা ছিল, কিন্তু আপনি হলো কি, তাহলে দরকার ছিল এতদিনের পরে। আমি কথা তুললাম এই কারণে, আপনি যেটা বললেন যে উৎসবের সাথে দায়িত্বশীলতা দরকার ছিল, অ্যাডমিট করলাম, কিন্তু আমরা হলোটা কি? আগে যতটুকু ন্যূনতম একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলে বা কাউন্সিলর, যাকে মেম্বার বলা হতো, তারা যে দায়িত্ব পালন করতে এখন চলে গেছে কোথায়? এটা একটা যেন টাকা কামাইয়ের জায়গা, কিছু ব্যতিক্রম বাদ দিয়ে দেখবেন এটাই হয়ে গেছে। খালি সম্মান টম্মান কিন্তু না, সম্মানের থেকে এটা টাকা কামাইয়ের জায়গা একটা হয়েছে। আর একটা হয়ে গেছে উপরে যারা থাকে, উপজেলা চেয়ারম্যান, বিশেষ করে এমপি সাহেবরা, তারা মনে করে তার গাইটের লোক এখানে হচ্ছে কিনা। তাহলে আপনি পুরো জায়গাটা একটা উল্টা জায়গায় চলে গেছে। তো উল্টা জায়গায় চলে যেয়ে আমরা যেটাকে বলি যে সাধারণ ফেনোমেনাটা হয়ে দাঁড়াচ্ছে নীতিহীনতার প্রধান হয়ে গেছে, নীতির জায়গাটা নেই। স্থানীয় সরকার তো দূরে, দিল্লি দূরস্থের মতো দূরে, আপনার সেই জায়গাটা নাই। নিজে যে কোনোভাবে ক্ষমতা কুক্ষিগত করে নিজের থাকতে হবে বা আমার লোকের থাকতে হবে, অর্থাৎ উপর এমপি সাহেবের হোক, বন্য গোষ্ঠীর হোক, তার থাকতে, অথবা যিনি হচ্ছেন তাকে অবশ্যই থাকতে হবে। কিছু ব্যতিক্রম বাদ দিয়ে এইটা হচ্ছে বলেই আপনি দেখবেন যে এই যে কোনোভাবে জিতে আসাটা হয়ে গেছে প্রধান। আর রাজনৈতিক আবহাওয়াটা ওই অর্থে নাই, আগে যতটুক ছিল। আবার সোশ্যাল আবহাওয়া, কতগুলো ঘটনা কিন্তু ঘটে গেছে। এই যে আমাদের এই রাজনৈতিক যে অপসংস্কৃতির কথা বলা হলো, তার মধ্যে সোসাইটির কিন্তু আমরা বিভেদ ঘটিয়ে ফেলেছি, ভাগ করে দিয়েছি। দেখবেন বহু জায়গায় আছে যে এমনকি আমি বলতে জিনিসটা কেমন শোনা আমি জানি না, আপনি জানাজার ক্ষেত্রেও দেখা গেল যেন দলীয়করণের ভাবটা হয়ে গেছে। তার মানে সোসাইটি যদি একটা জায়গায় এরকম ভাগ হয়ে যায় তাহলে থাকে কিভাবে? আরেকটা জায়গায় এরকম হয়ে গেছে, দেখবেন আমাদের সোসাইটিতে কি বিউটি ছিল, অন্ততপক্ষে যাই করুক না কেন, সমাজের মুরব্বী বলে যিনি ছিলেন বা স্কুলের হেডমাস্টার বমুক, তিনি এসে একটু ভালো কথা বলতেন। আপনি এখন যান, ওনাকে যদি জিজ্ঞেস করেন স্যার খবর কি, দেশের কি অবস্থা, উনি ডাইনে বেয়ে তাকায় বলে বাবারে যাই বাড়িতে কাজ আছে, বলে কিনা বিপদে পড়ে। তার মানে আপনি সোসাইটি যখন এরকমটা ভেঙে যে ভয়ের সংস্কৃতি এবং যে কোনোভাবে নীতিহীনভাবে হোক, যে কোনোভাবে নিজের কি বলে যে আধিপত্য প্রতিষ্ঠা বা গোষ্ঠীর আধিপত্য প্রতিষ্ঠা যখন হয়ে যায়, তখন তো আপনি এটা রক্ষার জন্য যা খুশি তাই করবেন, যার জন্য সহিংসতাও কমলো না। দলের মধ্যে আজকে দেখবেন অনেক দল এখানে অংশ নিচ্ছে না বা নিলেও স্বতন্ত্র নিচ্ছে, কিন্তু তারপরেও নিজের দলের মধ্যেও এই ধরনের সংকট অব্যাহত আছে, কারণ নীতিটা তো নাই। যদি আপনি নীতিটা ঠিক থাকতো যে আমি স্থানীয় সরকারকে ওই জায়গা থেকে আরও উন্নয়নের জায়গায় যাব এবং সেইখানে আমি পলিটিক্যাল লোকজন নিয়ে আসবো, যেহেতু মার্কার ইলেকশন হচ্ছে, আমি পজিটিভ জায়গাটাই বলার চেষ্টা করছি যে তাইলে নিয়ে আসবো, তাইলে কিন্তু একটা ভিন্ন রকম আবহাওয়া তৈরি হতো। কিন্তু সেই রকম ভিন্ন রকম আবহাওয়া তৈরির কোনো সুযোগ নেই। উপরের রাজনীতির সাথে আর একটা বিষয় হচ্ছে, আপনি যে রাজনীতির দুর্বৃত্তায়নপনা, এইখানে ইশতিয়াক রাজা ভাই একটা শব্দ অল্প একটু উচ্চারণ করছেন, মানে সেটা হয়তো এজেন্ডা না, যে অর্থনীতির ধারা এখানে হয়েছে। অ্যাকচুয়ালি ওই যে রেড সিকিং এর যে অর্থনীতি বলা হচ্ছে, তার মানে চাঁদাবাজির অর্থনীতি, সহজ কথা। রেড সিকিং এর অর্থনীতি মানে আপনি চাঁদাবাজের অর্থনীতির উপরে আছে, বা আর একটা যদি বলেন দালালির অর্থনীতি বা কমিশন ভোগীর অর্থনীতিটাই হয়ে গেছে প্রধান। সুতরাং এইসব পথটা হয়ে গেছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ব্যতিক্রম নাই তা না, অবশ্যই ব্যতিক্রম আছে, ওই ধাঁচটাই হয়ে গেছে প্রধান।
তাহলে ওই ধাঁচটাকে আরও সরলীকরণ করে বললে, যখন বললাম নীতিহীনতা প্রধান হয়, তাহলে যে কোনোভাবে আধিপত্য বিস্তারের ফলাফল যেটা আমরা দেখছি এইটাই কিন্তু হবে। এবং এখন কিন্তু হিউজ টাকা পয়সা, আপনি আগের মতো এরকমের নাই কিন্তু, যেখানে বরাদ্দের টাকাও আছে, দেওয়া যায়। সুতরাং আধিপত্য বিস্তারটাই প্রধান ফেনোমেনা হয়ে দাঁড়িয়েছে এবং সেটা উপরি রাজনীতির প্রভাবই প্রধান। যে সুনিশ্চিত যেটা আমরা যদি নির্বাচন এই ইউপি নির্বাচনের দিকে তাকাই, যে যেহেতু প্রধান বিরোধী দল অংশ নিচ্ছে না বা অন্যান্য রাজনৈতিক দল অংশ নিচ্ছে না, অনেকে হয়তো অনেকে বলেছে দলীয় প্রতীকে নির্বাচনে হওয়ার ফলে এই রাজনীতিকরণটা এত বেশি, বিভাজনটা ওখানে বেশি দেখা দিচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যেহেতু একটা দল, ক্ষমতাসীন দল আছে, সরকারি দল এবং মানে সরকারি দলের নিজেদের প্রার্থীদের মধ্যে কিন্তু এই অবস্থা। তো আপনি কিভাবে দেখেন এই বিষয়টা? উনি তো অনেকগুলো কথা বলেছেন, তার বাইরে যেটা সেটা হলো যে এরকম রক্তাক্ত নির্বাচন কিন্তু আমরা বহুদিন দেখিনি এবার যেটা হয়েছে। এবং এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে নির্বাচন বিষয়টা উৎসবের কথা আপনি বলেছিলেন, এখন কিন্তু নির্বাচন স্থানীয় জনগণের জন্য একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা যেটা চায় যে নির্বাচন না হোক, কেউ না কেউ সিলেকশন হয়ে ইলেকশন ইউনিয়ন পরিষদে বসে যাক, আমরা আমাদের সন্তান না হারাই, আমাদের ভোট দিতে গেলেও সমস্যা, না গেলেও সমস্যা, এরকম একটা মানে রক্তক্ষয়ী অবস্থা তৈরি হয়েছে। মূল কারণটা হয়ে গেছে নির্বাচনী যে ব্যবস্থাপনা, সেখানে কিন্তু বহু কণ্ঠস্বর নাই, আসলে একটা কণ্ঠস্বর। কারণ বিএনপি ধানের শীষ নিয়ে নির্বাচন করছে না, তার যেটা প্রতীক, ফলে প্রতীক যেটা হয়েছে শাসক দলের প্রতীক, এইটা ওই এলাকার মালিকানা তৈরি করছে এক ধরনের। যিনি প্রতীকের নমিনেশনটা পাচ্ছেন তিনি আসলে ওই এলাকার মালিক মনে হয়, কারণ ওই প্রতীক মানেই হলো তিনি ওই এলাকার জন্য নির্বাচিত। এবং একটা প্রচেষ্টা থাকে যিনি প্রতীকটা পান, যে কোনো প্রকারে হোক প্রতীকটা পেতে হবে। সে কারণে তিনি মনোনয়ন বাণিজ্যে টাকা পয়সা বিতরণ করেন। এবং আওয়ামী লীগ নেতারা দেখছেন যে নিজেরাই নিজেদের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের কথা উচ্চারণ করছে, কেন্দ্রীয় জায়গা থেকেই মনোনয়ন বাণিজ্য হচ্ছে। যার কাছে জনগণ আছে, যার কাছে কর্মী আছে, সে নমিনেশন পাচ্ছে না, আবার যার কাছে কিছু নাই সে হয়তো নমিনেশন পেয়ে যাচ্ছে। এমনকি রাজাকারের পুত্র কন্যারা পাচ্ছে, আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করে না, বাংলাদেশে বিশ্বাস করে না, এরকম লোকজন পাচ্ছে। এই অভিযোগগুলো কোনোটাই আমার না। অর্থাৎ প্রতীক এখানে একটা বড় ভূমিকা রাখছে, আপনি যে কি বলেছেন। ফলে যিনি প্রতীক পাচ্ছেন তার চেষ্টা তিনটা। একটা হলো প্রতীক পেতে হবে, প্রতীক পেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হতে হবে। তিনি তো পেয়েই গেছেন, এত নির্বাচনের কি আছে, এই প্রচেষ্টাটা ওনার ভিতরে থাকে। 3 হলো যে আমি প্রতীক পেয়েছি, আমাকেই জিততে হবে। ফলে যে কোনো ধরনের বল প্রয়োগ করার একটা প্রচেষ্টা থাকে। এটা দলের ভিতরে বিদ্রোহী গ্রুপ তৈরি করছে এবং যারা পাচ্ছে না, যারা বঞ্চিত হচ্ছে তারা, এবং যেহেতু একক দল নির্বাচন করছে শক্তিশালী দল হিসেবে, এক্সপিরিয়েন্স কিন্তু অনেক বেশি, আগ্রহী অনেক বেশি, সবাই চায় ইউনিয়ন। এবং এখন ইউনিয়ন পর্যায়ে কিন্তু ব্যাপক টাকা পয়সা। সুতরাং একটা এলাকার ইউনিয়নের মালিকানা যখন পাচ্ছে, তখন কিন্তু তিনি এলাকার মালিক বনে যাচ্ছেন। সমস্ত কন্ট্রাক্ট, সমস্ত উন্নয়ন ব্যয়, এবং উন্নয়ন ব্যয় কিন্তু গ্রামেও এখন অনেক বড় আকারে হচ্ছে। সুতরাং ওই জায়গাগুলোতে থাবা বসানোর জন্য এর বাইরে তো জলমহাল, এর বাইরে নানা ধরনের কাণ্ড আছে। ফলে এখানে প্রতীক একটা বড় ভূমিকা রাখছে এবং প্রতীকের কারণে যেটা হয়েছে, বিবাদ, সংঘর্ষ এগুলা বড় আকার ধারণ করেছে। এখন এই প্রতীক দেয়াটাও দেখেন একটা অদ্ভুত কাণ্ড হয়েছে। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা চলছে সংসদীয় পদ্ধতিতে, সংসদ নিয়ে হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে। এখানে রাষ্ট্রপতি শাসিত শ্রেষ্ঠ, আপনি একজন ব্যক্তিকে একটা প্রতীক দিচ্ছেন, বাকিরা কিন্তু প্রতীক পাচ্ছে না। বাকিরা কিভাবে যার যার মতন নির্বাচিত হয়ে আসছে অন্য প্রতীকে, কিন্তু যিনি প্রতীকে নির্বাচিত হচ্ছেন তিনি হয়ে পড়ছেন দণ্ডমুণ্ডের কর্তা, তিনিই সব, তাকে কেন্দ্র করে সবকিছু হচ্ছে। বরং এই সিস্টেমটা যদি এমন করা যেত, ঠিক আছে প্রতীকেই নির্বাচন হবে, এমনকি কাউন্সিলররাও প্রতীকে নির্বাচিত হবে, কাউন্সিলররা সবাই নির্বাচিত হওয়ার পরে তাদের মধ্য থেকে একজন চেয়ারম্যান নির্বাচিত হবে বা মেয়র নির্বাচিত হবে, তাহলে কিন্তু একটা ভিন্ন ধারার রাজনৈতিক দেখতে পাতেন আপনি। সেটাও কিন্তু এখানে নাই। বলে প্রতীক দখল করার একটা দখলের সংস্কৃতি আমাদের এই স্থানীয় সরকার নির্বাচনটা, বলতে গেলে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাটাই আজকে বড় প্রশ্নের মুখে পড়ে গেছে। এই ব্যাপক হত্যাযজ্ঞ, সংঘর্ষ, বিবাদ, আপনি তো মানে নিহতের হিসাব দিচ্ছেন, কত মানুষ পঙ্গু হয়ে গেছে সংখ্যার বাইরে, কত মা সন্তান হারা হয়েছে, কত নারী হয়তো তাদের স্বামী হারিয়েছে। সবচেয়ে বড় কথা, একটা পরিবার নিঃশেষ হয়ে গেছে এই নির্বাচন করতে গিয়ে। এমনকি প্রার্থী নির্বাচিত হয়ে বাড়ি ফেরার আগে মারা গেছে। আপনি শুধুমাত্র যার জিঘাংসাটা চিন্তা করেন একবার, রক্তের যে নেশা সেটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। তো এই নির্বাচন কি মানুষ চায়?
সেটাই তো বড় প্রশ্ন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে আমরা আজকে আলোচনা করলাম যে এর মধ্যে কিন্তু বারবারই মানে হতাশা ব্যক্ত হয়েছে যে আমাদের কেন্দ্রীয় সরকার গঠন করার জন্য যে নির্বাচন, স্থানীয় সরকার গঠন করার ক্ষেত্রে নির্বাচন, দুই জায়গায় আমাদের হতাশা প্রত্যাশার প্রতিফলন ঘটছে না। তা আমরা বাংলাদেশের 50 বছর বাংলাদেশ হয়ে গেল, আমরা উদযাপন করছি। আমাদের উদযাপন করার অনেক কারণ আছে, কিন্তু এই হতাশাও তো রয়ে গেছে। আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? এক মিনিট। আচ্ছা, আমি 1 মিনিটে প্রথমে বলি, আমি হতাশা দেখছি না, আমি বরঞ্চ আমাদের আলোচনায় থেকে আমি আশাটাই দেখছি। আশা দেখছি এই কারণে, আর সময় কম, আমি একটা পয়েন্টই খালি বলি। খুবই কারেক্ট জায়গায় বলেছেন রেজা ভাই, যে আপনি স্থানীয় সরকার যেটা করবেন সেটা তো পার্লামেন্ট ওরিয়েন্টেড সরকার হইতে হবে। আপনার এই সিটি কর্পোরেশন থেকে শুরু করে সব জায়গায়। তার মানে শুরুতে আমরা যে আলোচনা করেছিলাম দেখেন নির্বাচন ব্যবস্থার সংস্কার, ওই যে বললাম আমাদের প্রস্তাবে কিন্তু ওই জায়গাটা রয়ে গেছে। তার মানে 50 বছরের বাংলাদেশে এক কথায় যদি শেষ করি, যে আমরা অনেক কিছুর মধ্যে দেখতে চেয়েছিলাম যে বিকেন্দ্রীভূত প্রশাসন, স্থানীয় সরকারকে ক্ষমতায়ন করা, তার জন্য একটা ভিন্ন ধরনের রাজনৈতিক সংস্কৃতি এবং রাজনৈতিক আবহাওয়া তৈরি করা। আমার মনে হয় আজকের আলোচনায় যে আমরা সেই যথার্থতা আবার খুঁজে পেলাম। সুতরাং এখন জনগণকে আগে আসতে হবে যে সেইটা আরেকবার মুক্তিযুদ্ধের এই অসমাপ্ত পর্ব সমাপ্ত করে আমাদের ওই পর্বে আগায় যাওয়ার কাজটাই করতে হবে। সেটাকেই আমি মুক্তিযুদ্ধের 50 বছরের একটা বড় কাজ হিসাবে মনে করি। আমিও মনে করি যে আমাদের রাজনৈতিক ব্যবস্থা সংস্কার প্রয়োজন, এবং যতটা সম্ভব শাসন ব্যবস্থার প্রতিটি ধাপে চিন্তায় মানুষের ভাবনাটা আনতে হবে। মানুষ কি চায়? আসলে তো 71 একটা মানুষের রাষ্ট্র চেয়েছিলাম। আজকে মানুষ উপেক্ষিত এই দেশটা কিছু মানুষের দেশ হয়ে যাক, এটা তো আমরা চাই নাই। সেই জায়গায় যদি চাই তাহলে আমার নির্বাচন সঠিক হতে হবে, আমার সংসদকে সঠিকভাবে চলতে হবে, আমার শাসন প্রণালীর ভেতরে মানুষের ভাবনা প্রতিফলিত হতে হবে, এবং সেইটার জন্য যে ধরনের রাজনীতি দরকার। আমরা মুখে সুশাসন সুশাসন বলছি, কিন্তু সুশাসন তো আসলে এমনি আসে না। সুশাসন কিন্তু চ্যালেঞ্জ, সুশাসন কিন্তু একই সাথে অপরচুনিটি। এই দুটার সম্মিলন ঘটাতে হয়। ঘটাতে গেলে যে রাজনৈতিক অঙ্গীকারের প্রয়োজন আছে, জনগণের প্রতি যে দায়িত্ববোধ আছে, তার একটা প্রকাশ থাকতে হয় কিন্তু। এবং আপনি দেখেন তৃণমূল পর্যায়ে সবচেয়ে বড় নির্বাচন হলো ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমাদের রাজনীতিবিদরা যে কতটা মানুষকে উপেক্ষিত করছে তার প্রমাণ এটা। মানুষ তো আসলে এই সংঘর্ষ চায় না, মানুষ শান্তিপূর্ণ নির্বাচন চায়। তাহলে আপনারা কেন শান্তিপূর্ণ নির্বাচনে অংশ নিতে পারছেন না? হয়তো বলতে পারে নির্বাচন কমিশন এখানে দায়িত্ব পালন করছে না। অবশ্যই নির্বাচন কমিশনের ব্যর্থতা আছে, কিন্তু রাজনৈতিক দল যারা প্লেয়ার মাঠের, তাদের কি কোনো দায়িত্ব নেই? শুধু রেফারির ভূমিকাই বড়, তাই না? সেটাই। অনেক সদস্য অনেক ধন্যবাদ। রহিন হোসেন প্রিন্স, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ আলোচনা শোনার জন্য। আমরা স্বাধীনতার 50 বছর বাংলাদেশ আমরা পার করেছি। আমরা সর্বশেষ যে কথাটা দুজনেই বলেছি সেটা হচ্ছে মানুষ, সাধারণ মানুষের চিন্তা, সাধারণ মানুষের স্বপ্ন। রাজনৈতিক দল যারা আছে তাদের যে নীতি এবং তাদের যে চিন্তা, সেটা কার্যকর অর্থে প্রতিফলন দরকার। আমরা আগামী দিনে সেই প্রত্যাশা রেখে শেষ করছি। ভালো থাকবেন।